হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর অনির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটি কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা একটি নতুন চ্যাপ্টার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন চ্যাপ্টারটি শুরু করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং যদি এই চ্যানেলে কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাস দেরি না করে শুরু করি। দেখো, আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব যার নাম হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন মেথড অফ সাবস্টিটিউশন। তো আমি তার আগে বলবো যে তোমরা আগের ক্লাসের অঙ্কগুলি অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনিট ইন্টিগ্রালসের অঙ্কগুলি যারা অথবা ক্লাসগুলি যারা করোনি তারা আগে অনির্দিষ্ট সমাকলনের অঙ্কগুলো বা ক্লাসগুলো করো, তারপরে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন করবে, নাহলে একটু বুঝতে অসুবিধা হবে। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তাছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু এই গত চ্যাপ্টারের ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন। এখন তোমরা বলবে যে সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন বা সমাকলন করতে তো আমরা শিখেছি, তাই না? আমরা অনির্দিষ্ট সমাকলনের যে চ্যাপ্টারটা সেখানে আমরা বিভিন্ন ইন্টিগ্রেশনের সূত্র দেখেছি। ঠিক আছে, ইন্টিগ্রেশনকে কী বলা হয়? ইন্টিগ্রেশনকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়, তাই না? তাই সেখানে আমরা অনেক ফর্মুলা দেখেছি, ফর্মুলাগুলো কীভাবে ইউজ করতে হয়, ত্রিকোণমেট্রিক ফর্মুলাগুলো কীভাবে ইউজ হচ্ছে। ফর্মুলার সাহায্যে আমরা তো সরাসরি ইন্টিগ্রেশন যদি করা যেত তাহলে তো আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করছিলাম, আর যদি না যাই তাহলে আমরা সূত্রে ভেঙে নিয়ে তারপরে আমরা ইন্টিগ্রেশন করছিলাম। তাহলে ইন্টিগ্রেশন করতে তো আমরা শিখেছি, তাহলে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি আর কি সমাকলন হয় বা ইন্টিগ্রেশন হয়? তাহলে এই পদ্ধতি আবার ইন্টিগ্রেশনগুলো কীরকম হয় বা কোন ইন্টিগ্রেশনগুলো আমরা এই পদ্ধতির সাহায্যে করবো? যে আমরা আগের যে আমরা সূত্র ফর্মুলা নিয়েছি সেখান থেকে হবে না, আমাদের পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি শিখতেই হবে, জানতেই হবে। এরকম কি ইন্টিগ্রেশন আছে? ঠিক আছে, তোমাদের মনে কিন্তু এইসব কোশ্চেন আসতেই পারে। এখন দেখো, ইন্টিগ্রেশন যদি করা যায় সিম্পলি সূত্র প্রয়োগ করে তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি ইন্টিগ্রেশন করা না যায় তাহলে কিন্তু আমাদের পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে হয়। এক্সাম্পল দিলে যে কোনো জিনিস খুব সহজে মাথায় ঢোকে। ঠিক আছে, তো এখানে আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। ধরো ইন্টিগ্রেশন ax প্লাস বি টু দি পাওয়ার 7 ডি অফ এক্স। দেখো এখানে আমি একটা ইন্টিগ্রেশন লিখেছি, ইন্টিগ্রেশন ax প্লাস বি টু দি পাওয়ার 7 ডি অফ এক্স। ঠিক আছে, এটাকে তুমি ইন্টিগ্রেশন করো। এখন দেখো, ইন্টিগ্রেশন করতে গেলে এটা যদি স্কোয়ার কিউব হতো তাহলে আমরা এ প্লাস বি তার স্কোয়ার বা এ প্লাস বি তার হোল কিউব ফর্মুলাতে বসিয়ে সেখান থেকে আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে ইন্টিগ্রেশন করতে পারতাম। এখন যেহেতু মাথায় 2 বা 3 নেই, মাথায় আমার 7 আছে, তাহলে এটা আমি কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি? এটা ইন্টিগ্রেশন কিন্তু করা যাবে না। আচ্ছা, আরও এক্সাম্পল দিই। ধরো ইন্টিগ্রেশন অ্যাপডেক্স এক্স বাই এফ এক্স ডি অফ এক্স। চলো এটা ইন্টিগ্রেশন করো। ঠিক আছে, কিংবা হয়তো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 10 এক্স কিউ ডি অফ এক্স, এটা ইন্টিগ্রেশন করো। কিংবা ইন্টিগ্রেশন অফ 10x তার ইন্টিগ্রেশন করো। তাহলে দেখো, এই যে আমি ইন্টিগ্রেশনগুলো তোমাদেরকে করতে বলছি, এই ইন্টিগ্রেশনগুলো তুমি কিন্তু অনির্দিষ্ট সমাকলনের যে ফর্মুলা সূত্রগুলো যেগুলো জেনেছিলে বা যেগুলো দিয়ে তোমরা অঙ্কগুলো করেছিলে সেই ফর্মুলার সাহায্যে তোমরা কিন্তু কোনোটাই সলভ করতে পারবে না, ইন্টিগ্রেশন করতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা 10x ইন্টিগ্রেশনকে তোমরা বলতে 10x-এর তো কোনো ফর্মুলা নেই, সরাসরি 10x ইন্টিগ্রেশন করার জন্য সরাসরি তো কোনো ফর্মুলা নেই। এবার তুমি এটা যদি ভেঙে যদি হয়তো বলো যে ভেঙে করবো, আচ্ছা কিসে ভাঙবে, কীভাবে করতে পারবে? দেখো কোনোভাবেই কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে এখানে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি? দেখো, পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি ইংরেজি টার্মটা কি? মেথড অফ সাবস্টিটিউশন। আচ্ছা, সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউশন মানে কি? অর্থাৎ সাবস্টিটিউট মানে হচ্ছে একজনের পরিবর্তে অন্য একজনকে ব্যবহার করা। ঠিক আছে, ধরো এখানে এক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস বি টু দি পাওয়ার 7 আছে। আচ্ছা, ইন্টিগ্রেশন করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি যদি কারো পরিবর্তে কোনো একটা লিখে যদি ইন্টিগ্রেশন করতে পারি বা ইন্টিগ্রেশন করার মতো উপযোগী কোনো ফর্মুলাতে বসাতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমার সাবস্টিটিউট মেথড বা সাবস্টিটিউশন, তাই না? তাহলে আমরা একজনের যে কাজটা, ধরো কোনো একজনের কাজটা করতে পারছে না, তাহলে তার পরিবর্তে অন্য একজন যদি কাজটা করতে পারে তাহলে আমি ওই ব্যক্তিকে নিয়ে আসবো, ওইজন বা ওই লোককে নিয়ে আসবো সেই কাজটা করার জন্য। যাতে আমার কাজটা তো করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে, তো ইন্টিগ্রেশন তো করতে হবে। তাহলে আমি কোনো একটা পরিবর্তে কোনো অন্য একটা লিখে ইন্টিগ্রেশন করার উপযোগী করতে হবে বা ফর্মুলাতে বসার উপযোগী করে তুলতে হবে। ঠিক আছে, তারপরে ইন্টিগ্রেশন ফর্মুলার সাহায্যে আমাদেরকে ইন্টিগ্রেশনটি করতে হবে। ঠিক আছে, তো চলো এগুলো আমি দুই একটা এক্সাম্পল দিয়ে বলি যে কীভাবে আমরা সাবস্টিটিউট মেথডটা কাজে লাগাবো। ফর এক্সাম্পল, ধরো এখানে একটা আলাদা আমরা ইন্টিগ্রেশনে লিখে নিই। ইন্টিগ্রেশন ধরো লিখলাম যে এক্স স্কোয়ার কস অফ এক্স কিউব ডিএক্স। ঠিক আছে, এখন দেখো এই ইন্টিগ্রেশনটাও এরকম ইন্টিগ্রেশন যেটা কিন্তু তুমি খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাবস্টিটিউট মেথডের সাহায্যে যদি করি, এই মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যদি করি, তাহলে আমরা কিন্তু 2-1 লাইনে অ্যান্সারটা মিলিয়ে দিতে পারি বা এটা ইন্টিগ্রেশন করা সম্ভব হতে পারে। আচ্ছা, কীভাবে? আমি দেখো এই এক্স কিউটাকে আমি সাবস্টিটিউট করছি, অর্থাৎ এই এক্স কিউটাকে আমি ধরো মনে করলাম জেড।
ঠিক আছে, এক্স কিউটা মনে করলাম জেড। ঠিক আছে, এরপরে আমি এটার উভয় পক্ষকে ডেরিভেটিভ করব। তাহলে বলো 3x⁻³ এর ডেরিভেটিভ কী হয় না 3x², আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, আর এখানে জেডের ডেরিভেটিভ হবে ডিজেড। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তুমি x² dx এর মানটা তুমি যদি বের করো তাহলে 3টে এদিকে গেলে 1/3 হয়ে যাচ্ছে ডি অফ জেড। তাহলে x² এর dx এর মান তুমি কত পেলে 1/3 ডি অফ জেড, তাই না? এখানে দেখো x² আর dx, দেখো x² এবং dx এই দুটোই কিন্তু ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি লিখি ইন্টিগ্রেশন x² dx এর পরিবর্তে আমরা যদি লিখি 1/3 dz লিখতে পারি, কারণ x² dx সমান 1/3 dz পেলাম, যেটাকে আমি x কিউটাকে জেড ধরে আমি ডেরিভেটিভ করে এই মানটা পেলাম। আচ্ছা, তাহলে আমার পরে আমার এই দুটো আছে, আচ্ছা কস, আর এক্স কিউকেই আমি দেখো জেড ধরেছি, তাই না? এটা যদি একটু সাজিয়ে লিখি, যেহেতু 1/3 আমার কি কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দাও, তাহলে পরে থাকছে আমার কস জেড ডিজেড। এরপরে দেখো তুমি ইন্টিগ্রেশনটা জেডের সাপেক্ষে কস এর ইন্টিগ্রেশনটা কত সহজে করতে পারবে। তাহলে দেখো এক্স কিউ যখন x² cos x কিউ dx ছিল তখন ইন্টিগ্রেশন করা কিন্তু কোনোভাবে যাচ্ছিল না। এখন তুমি যখনই এক্স কিউটাকে সাবস্টিটিউট করে তুমি জেড লিখলে, মানে এক্স কিউকে পরিবর্তে তুমি জেড লিখছো, তখন দেখো খুব সহজে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারছো, তাই না? তাহলে ইন্টিগ্রেশন তুমি যখন করো তাহলে কী পাবে, কস জেড ইন্টিগ্রেশন কী হয়, সাইন জেড হয়, তাই না? প্লাস অফ সি, এখানে সিটা আমাদেরকে কিন্তু লিখতে হয়, সি যেখানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট মানে সমাকলন ধ্রুবক। তাহলে এখানে 1/3 সাইন, তুমি যদি জেডের মানটা বসাও তাহলে জেডের মান তুমি কী ধরেছিলে, এক্স কিউ ধরেছিলে, তাই না? প্লাস সি, তাহলে দেখো এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের রেজাল্টে। তাহলে দেখো খুব সহজে তুমি ইন্টিগ্রেশন করে একটা ফাইনাল রেজাল্ট পেলে। কিন্তু তার আগে যখন তুমি সাবস্টিটিউট করোনি, এক্স কিউর পরিবর্তে তুমি যখন জেড লিখোনি, তখন দেখো এটা ইন্টিগ্রেশন করা যাচ্ছিল না, তাই না? তাহলে এই জন্য যেখানে ইন্টিগ্রেশন করা সম্ভব হবে না, সেখানে কিন্তু আমরা সাবস্টিটিউট মেথড অবশ্যই কাজে লাগাতে পারি বা লাগাতে হবে আমাদেরকে, ঠিক আছে, ইন্টিগ্রেশনটি করার জন্য। তাহলে দেখো এখানে আমরা এক্স কিউর পরিবর্তে জেড লিখেছি, তারপর ডেরিভেটিভ করে যে মানটা পেলাম সেই মানটা এখানে পুট করেছি, দিয়ে ইন্টিগ্রেশন করে আমি ফাইনাল একটা রেজাল্ট পেলাম। ঠিক আছে, এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি হয়তো যে এক্স কিউকে জেড ধরলেন, কেন অন্য কিছুকে জেড ধরা যেত না? ঠিক আছে, বা আমরা পরবর্তী বা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা কীভাবে বুঝতে পারবো যে কোনটাকে জেড ধরতে হবে, কোনটাকে জেড ধরতে হবে না, কীভাবে আমরা বুঝবো? এখন দেখো তুমি যাকে জেড ধরবে, ঠিক আছে, তারপরে তোমাকে ডেরিভেটিভ তো করতে হবে। ডেরিভেটিভ করে তুমি যে রেজাল্টটি পাবে সেই রেজাল্টটি যেমন তোমাদের এখানে বসানো যায় সেই রকমভাবে তোমাদেরকে কিন্তু ধরতে হবে। ঠিক আছে, তাহলে আবার বলি যে তুমি যেটিকে জেড ধরছো, ঠিক আছে, তুমি জেড যা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু জেড ধরে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে তুমি যে রেজাল্টটি পাচ্ছ সেই রেজাল্টটি যেমন এখানে থাকে, যেমন ওর পরিবর্তে তুমি মানটি বসাতে পারো, ঠিক আছে, এবং বসানোর ফলে তোমার যেমন ইন্টিগ্রেশন করা সম্ভব হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমি এক্স কিউকে ধরেছি, যার আমি ডেরিভেটিভ করে 3x² dx, এখানে x² dx আমার এখানে ছিল, তাহলে খুব সহজেই কিন্তু মানগুলো পুট করতে পারলাম, বসাতে পারলাম। তাহলে সেইভাবেই কিন্তু তোমাদেরকে জেডটা ধরতে হবে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, যখন বিভিন্ন এক্সাম্পল আমরা করবো, অনুশীলনী অঙ্কগুলো করবো, তখন সব ধীরে ধীরে বুঝতে পারবে যে অসুবিধা কিছু নেই, কোনটাকে জেড ধরতে হবে, তখন তোমরা নিজেরাই সব শিখে যাবে। ঠিক আছে, ফার্স্ট টাইমের জন্য একটা অসুবিধা হতে পারে, কিন্তু অঙ্কগুলো ধীরে ধীরে করে যাও, আর কোনো অসুবিধা থাকবে না, জেড ধরা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তারপরে যে অঙ্কগুলো হয়তো করা হবে সেগুলো আমরা আরও বারবার করে প্র্যাকটিস করবো, তাহলে আর তো কোনো অসুবিধা থাকার কথাও নয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সাবস্টিটিউট মেথডটা কাজে লাগাতে পারি। আচ্ছা, এখানে আমরা যে উদাহরণগুলো লিখলাম সেগুলো একটা সাবস্টিটিউট মেথডের সাহায্যে দেখি ইন্টিগ্রেশন করে কীরকম আসছে। এটা ছিল ax + b টু দি পাওয়ার 7 ডি অফ এক্স, এমনিতে ইন্টিগ্রেশন করা যাবে না, তো আমরা চলো লেট এক্স প্লাস বিকে আমরা জেড ধরে নেব। ঠিক আছে, বুথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে এ এক্সের ডেরিভেটিভ কী হবে, এ, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, বি তো কনস্ট্যান্ট, 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডিজেড। তাহলে লক্ষ্য করে দেখো আমার ডিএক্স ছিল, তাই না? তাহলে আমি ডিএক্সের মানটা এখন বের করবো, তাহলে 1/a ডিজেড হবে, তাই না? তাহলে ডেরিভেটিভ করে এমন রেজাল্ট পাবে, বা যে রেজাল্ট তুমি পাবে সেই রেজাল্ট যেন বসানো যায়। তাহলে দেখো আমার ধরা ঠিকঠাক আছে, ডিএক্স তো আছে। আচ্ছা, ইন্টিগ্রেশন, তাহলে এটা পরিবর্তে তুমি কত লিখবে, জেড, তো মাথায় 7 দিয়ে দাও। আচ্ছা, এবারে ডিএক্স আছে, ডিএক্সের পরিবর্তে তুমি লিখো 1/a ইন্টু ডিজেড, তাই তো 1/a কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও, থাকছে জেড টু দি পাওয়ার 7 ডি অফ জেড, তাহলে 1/a থাকলো, জেড টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন কী হবে, জেড টু দি পাওয়ার 8 বা 8 প্লাস সি। তাহলে দেখো ইন্টিগ্রেশন করা খুব সহজ চলে গেল, তাই না? তাহলে এটি হচ্ছে সাবস্টিটিউট মেথড। আচ্ছা, এখানে এটাকে ইন্টিগ্রেশন করে নিই, দেখো f(x) dx, এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না, তো সাবস্টিটিউট মেথডের সাহায্যে অবশ্যই যাবে। তাহলে দেখো আমি এফএক্সকে আমি মনে করলাম জেড। ঠিক আছে, তাহলে বুথ সাইডে যদি তুমি করো, ডেরিভেটিভ করো, তাহলে এটা হয়ে যাবে f(x), এটা f(x) আর এক্সের ক্ষেত্রে হচ্ছে dx, আর এটা হচ্ছে ডিজেড। এখন লক্ষ্য করে দেখো f(x) dx তোমার ছিল কিন্তু, তাই না? তাহলে এটা পরিবর্তে তুমি কত লিখতে পারো, এটা পরিবর্তে তুমি ডিজেড লিখতে পারো, আর নিচে তোমার fx, আর fx মানে তুমি কত ধরেছো, জেড, ডিজেড, তাই না? এটাকে আমরা এরকম লিখতে পারি 1/z ইন্টু ডিজেড, তাই না? আচ্ছা, 1/z এর ইন্টিগ্রেশন কী হয়, লগ অফ জেড প্লাস সি।
তাই তো? তাহলে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে দেখো এটার কিন্তু ইন্টিগ্রেশন করা সম্ভব হলো। তাহলে এটাই হচ্ছে সাবস্টিটিউট মেথড, কোনো একটা কিছু ধরে নিয়ে, ঠিক আছে, তার পরিবর্তে অন্য কিছু লিখে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি সমাকলন বা মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। তো অঙ্কগুলো কীভাবে করতে হবে তো অনুশীলন যখন করবে তখন ধীরে ধীরে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইন্টিগ্রেশন কিছুগুলো সূত্র আছে যেগুলো সাবস্টিটিউট মেথডের সাহায্যেই পাওয়া যায়। যেমন ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স ইকুয়ালস টু লগ অফ সেক এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স সমান হচ্ছে লগ অফ সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন সেক অফ এক্স ডিএক্স সমান হচ্ছে লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি, লগ অফ 10/4 প্লাস 6/2 প্লাস সি। এভাবে বেশ কয়েকটা সূত্র আছে যেগুলো আমরা কিন্তু এই সাবস্টিটিউশন মেথড কিংবা পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যেই পেয়ে থাকি। তাহলে এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, অঙ্ক করার সময় কিন্তু এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু ইউজ হতে পারে। তাহলে তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, নাহলে তোমাদের বইতে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো চলো এরপরে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে অঙ্কগুলো যখন করবো তোমরা ধীরে ধীরে দেখো, আশা করি সমস্ত কিছু বুঝতে পারবে, অসুবিধা কিচ্ছু হবে না, ঠিক আছে। তো চলো আমরা ডাইরেক্ট অনুশীলনীতে চলে যাই। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটা, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউ ডি অফ এক্স। এখন তোমরা লক্ষ্য করে দেখো যে এই যে যার ইন্টিগ্রেশনে করতে হবে, এটা তুমি কিন্তু ইন্টিগ্রেশন কোনোভাবেই করতে পারবে না যতক্ষণ না তুমি সাবস্টিটিউট মেথডকে কাজে লাগাও, ঠিক আছে। এটা তুমি ভাঙতেই পারবে না। তাহলে আমরা প্রতিস্থাপন বা সাবস্টিটিউট মেথডের সাহায্যে আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে তুমি কাকে সাবস্টিটিউট করবে, কাকে তুমি দূর করে আমি তার জায়গায় অন্য কিছু লিখে তুমি ইন্টিগ্রেশনের উপযোগী করে তুলবে, তাই না। তো এখানে লক্ষ্য করে যদি আমি এক্স কিউকে যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করা যেতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমি ধরে নিই যে এক্স কিউ সমান হচ্ছে জেড, ঠিক আছে। এরপরে আমি আগেই বললাম, এখনও বলছি যে যাকে তুমি জেড ধরবে, ডেরিভেটিভ করার পরে সেই মানটি যেমন পুট করে, তুমি ডেরিভেটিভ করে ধরো এক্স কিউকে তুমি জেড ধরলে, তাহলে পুট সাইড তুমি ডেরিভেটিভ করো, তাহলে কী পাবে, 3x এক্স কিউ ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, আর জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড। তাহলে তুমি ডেরিভেটিভ করে এই মানটা পেলে, এখন এই মানটা এই যেখানে তুমি যার ইন্টিগ্রেশন করবে এখানে যেমন বসানো যায়, যে রেজাল্টটি পেলে ডেরিভেটিভ করে সেটা যেমন বসানো যায়, এমনভাবে তোমাকে জেডটা ধরতে হবে, ওকে। তাহলে জেডটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যত বারবার প্র্যাকটিস করবে বুঝতে পারবে যে জেডটা তোমাকে কী ধরতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা এক্স কিউকে দেখো জেড ধরেছি, এখানে ডেরিভেটিভ করে আমি 3x স্কোয়ার ডিএক্স পেয়েছি, দেখো আমার এক্স স্কোয়ার টার্মসটা এখানে আছে, দেখো ডিএক্স আছে, তাহলে খুব সহজেই আমরা ডিজেড বসাতে পারবো। তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু জেডটি ধরতে হবে, এবং যেটি ডেরিভেটিভ করে যে তুমি রেজাল্টটি পাবে সেই রেজাল্টটি যেমন বসানো যায় সেইভাবে, ঠিক আছে। তো এখানে আমি যদি এক্স স্কোয়ার, এখানে তো 3টা নেই, তাহলে আমি এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এটা মানটা বের করে নিই, তাহলে এই 3টে দিয়ে গেলে 1/3 হয়ে যাবে, 1/3 ডিজেড, আমি এরকম মান পাচ্ছি, তাই না। চলো এরপর আমরা ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করি। তাহলে এক্স স্কোয়ার কস এক্স কিউ ডি অফ এক্স, তাই তো। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এই টার্মটা দেখো এক্স স্কোয়ার এই ডিএক্স, তাই না, এক্স স্কোয়ার ডিএক্স এর মান তুমি দেখো বের করে রেখেছো কত, 1/3 ডিজেড, তাই না, 1/3 ডিজেড বের করে রেখেছো। আচ্ছা, আর এখানে এই কস থাকলো, আর এই এক্স কিউতে তুমি তো জেড ধরেছো, তাহলে কস জেড থাকছে, তাহলে কস জেড আর এটার মানটা হয়ে যাচ্ছে 1/3 ডিজেড। এখন যেটা কনস্ট্যান্ট সেটা বাইরে বের করে দিই, এবং 1/3 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বাইরে গেলে তোমার পড়ে থাকছে কস জেড ডিজেড। এরপর দেখো ইন্টিগ্রেশন খুব সহজেই করতে পারো, তাহলে দেখো ইন্টিগ্রেশন করার উপযোগী করে তুললাম, ঠিক আছে, বা করে নিলাম কীভাবে না সাবস্টিটিউট মেথডের সাহায্যে, পরিবর্তন পদ্ধতির সাহায্যে। এক্স কিউকে সাবস্টিটিউট করে আমি জেড লিখলাম, জেডের পরিবর্তে এক্স কিউ পরিবর্তে জেড লিখে আমি সেটাকে ইন্টিগ্রেশন করার উপযোগী করে তুললাম, ঠিক আছে। এখন দেখো ইন্টিগ্রেশন খুব সহজেই করতে পারবে, তাহলে 1/3 থাকলো। এখন কস জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন কী হয়, সাইন জেড হবে, প্লাস সি তো আমাদের রাখতেই হবে, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/3 থাকলো সাইন, এখন দেখো জেডের পরিবর্তে তুমি যার পরিবর্তে তুমি জেডটি ধরেছিলে এরপর জেডটা তুমি মান বসিয়ে দাও, তাহলে দেখো আমরা এক্স কিউ পরিবর্তে জেড লিখেছিলাম, তাহলে এবার জেডের পরিবর্তে তুমি এক্স কিউ লিখে দাও, ঠিক আছে, প্লাস সি, ঠিক আছে। তাহলে 1/3 সাইন এক্স কিউ প্লাস সি, এটিই আনসার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো সাবস্টিটিউট মেথডের সাহায্যে আমরা বড় বড় ইন্টিগ্রেশনকে খুব সহজে কীভাবে করতে পারি, ঠিক আছে। তো চলো এটি আনসার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এরপর দেখো দুইয়ের দাগের 1-2 তুমি লক্ষ্য করো, ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx, 2 দেখো ইন্টিগ্রেশন 3 - 4x হোল টু দি পাওয়ার 4 dx। এখন এই দুটোর মধ্যে তুমি লক্ষ্য করতে দুটোই দেখো তুমি কিন্তু সহজে ইন্টিগ্রেশন করতেই পারবে না, কোনোভাবেই করতে পারবে না। এখন এই বিটা যদি মাথায় 2 থাকতো তাহলে তুমি a - b হোল স্কয়ার সূত্রে বসাতে পারতে, যদি কিউব থাকতো তাহলে a - b হোল কিউবের সূত্রে বসাতে পারতে, কিন্তু
পাওয়ারের 7 আছে, তাহলে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবে? ঠিক আছে, এবং যদি করা যায় তাহলে সেটা অনেক জটিল হবে। তাহলে এখানে কিন্তু তোমাকে নর্মাল অবস্থা ইন্টিগ্রেশন তুমি কোনোভাবে করতে পারছো না, তাহলে সাবস্টিটিউট মেথড তোমাকে ইউজ করতেই হবে। ইউজ করলে তুমি খুব সহজেই এবং 2-4 লাইনের মধ্যে তুমি ইন্টিগ্রেশনটি করতে পারবে। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে তোমাকে তো এই মেথড কাজে লাগাতেই হবে। তো চলো 2-এর দাগের 1-2 যেহেতু সিমিলার কোশ্চেন, তাহলে 2-এর দাগের 1-টা তোমাদের আমি করে দিচ্ছি, 2-এর দাগের 2-টা তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, তো 2-এর দাগের 1-টা যদি লিখি এখানে আমি ইন্টিগ্রেশন 2 - 3x টু দি পাওয়ার 7 d of x। এবার এটা কেমনভাবে ধরতে হবে, তুমি যাকে সাবস্টিটিউট করবে সেটা এমনভাবে ধরতে হবে যেমন তার ডেরিভেটিভ করে যে রেজাল্টটি পাবে সেই রেজাল্টটি যেমন বসানো যায় সেই রকমভাবে। তো এখানে আমরা এই 2 - 3xকে আমরা জেড ধরবো। ঠিক আছে, এটা আমি ধরলাম 2 - 3x = জেড। আচ্ছা, বুথ সাইড যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে? 2-এর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, -3x এর ডেরিভেটিভ হচ্ছে -3, আর x এর ডেরিভেটিভ হচ্ছে dx, আর z এর ডেরিভেটিভ হচ্ছে dz। এরকম মান পাচ্ছ। এখন লক্ষ্য করো dx তোমার আছে, তাই না? তাহলে তুমি -3টা এদিকে পাঠিয়ে দাও, তাহলে dx সমান হচ্ছে 1 - 1/3 d of z। তাহলে dx আমরা খুব সহজে বের করতে পারবে, বসাতে পারবে, তাই না? তাহলে এইভাবেই তোমাদের কিন্তু জেডটা ধরতে হবে, যেটাকে ডেরিভেটিভ করে যেমন যে রেজাল্টটি পাবে, যে মানটি পাবে সেটা যেমন এখানে ইন্টিগ্রেশন যার করবে সেখানে যেমন বসানো যায় সেই মত হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন দেখো এটাকে তুমি কী ধরেছিলে? এটাকে তুমি জেড ধরেছিলে, তাই না? আর পাওয়ার 7 রাখো, আর dx এর পরিবর্তে তুমি লিখো এটা যেটা পেলে -1/3 d of z। ওকে, আচ্ছা, এটা 1/-1/3 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে থাকছে ভিতরে z⁻7 d of z। ঠিক আছে, এরপর দেখো তুমি কত সহজে ইন্টিগ্রেশনটি করতে পারবে। ঠিক আছে, x⁴n এর ফর্মুলা বসাও, তাহলে ইন্টিগ্রেশন x⁴n সমান কী হয় না x⁴n+1 অর্থাৎ 7+1/n+1, তাই না? প্লাস অফ c, একটা c রাখতে হয়, যেখানে c কি, যেখানে c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। আচ্ছা, এখান থেকে তুমি তাহলে পাচ্ছ -1/3 z⁸ প্লাস অফ c, তাহলে আলটিমেটলি -1/24। জেডের মানটা বসো, জেড মানে তোমার হচ্ছে 2 - 3x, তাই না? তাহলে 2 - 3x টু দি পাওয়ার 8, এটা তো 3 × 24 হয়ে গেছে, তাহলে পাওয়ার 8 থাকছে প্লাস সি। ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার হবে। দেখো তাহলে সাবস্টিটিউট মেথড আমাদের জানা বা ব্যবহার করা কতটা জরুরি। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3, ইন্টিগ্রেশন dx/a + bx। এখন তুমি এখানে দেখো এটাকেও কিন্তু নর্মাল অবস্থায় ইন্টিগ্রেশন করা যাবে না, তাহলে আমরা সাবস্টিটিউট মেথড এখানেও কাজে লাগাবো। তাহলে এখানে আমরা এই নিচে a + bx যেটা আছে এটা সমান আমরা জেড ধরব। ঠিক আছে, ধরি। আচ্ছা, এবার ডেরিভেটিভ করো, তো এ তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, আর bx এর ডেরিভেটিভ কত হবে b, আর x এর ডেরিভেটিভ হচ্ছে তোমার dx, এখানে z এর ডেরিভেটিভ হচ্ছে dz, তাই না? এখান থেকে তুমি dx এর মানটা বের করো, তাহলে কত হবে 1/b dz, তাই না? আচ্ছা, চলো তাহলে ইন্টিগ্রেশন dx/a + bx। ঠিক আছে, ইন্টিগ্রেশন dx এর পরিবর্তে লিখো তুমি 1/b dz, আর 1/, এটার মান তুমি দেখো z ধরেছো, তাহলে 1/z, তাই না? আচ্ছা, 1/b কনস্ট্যান্ট, একে বাইরে বের করে দাও, তাহলে 1/b, এখানে পড়ে থাকছে 1/z ইন্টু dz। আচ্ছা, তাহলে 1/b 1/z এর ইন্টিগ্রেশন কী হয় log of z প্লাস c, where c is integrating constant। ওকে, আচ্ছা, 1/b log of এই z এর মানটা বসিয়ে দাও, z এর মান তুমি কী ধরেছিলে a + bx, তাই না? তাহলে a + bx + c, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, চলো পরে কোশ্চেন। এরপর দেখো 4-এর দাগের 1-টা, ইন্টিগ্রেশন 2x sin x² + 1 dx। ঠিক আছে, এটাকেও নর্মাল অবস্থায় ইন্টিগ্রেশন করা যাবে না, তো আমরা সাবস্টিটিউট মেথড এখানেও কাজে লাগাবো। তো চলো এখানে আমরা ধরি এই x² + 1কে আমরা জেড ধরবো। ওকে, চলো ডেরিভেটিভ করো, x² এর ডেরিভেটিভ কত হয় 2x, আর x এর ডেরিভেটিভ হচ্ছে d of x, একের তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে z এর ডেরিভেটিভ হচ্ছে d of z। ঠিক আছে, তাহলে চলো লিখে নাও ইন্টিগ্রেশন 2x sin x² + 1 d of x। আচ্ছা, ইন্টিগ্রেশন এই দেখো এই 2x dz, এর 2x dx এর তুমি মান পেয়েছো কত dz, তাই না? ইন্টু সাইন x² + 1টা তুমি z ধরেছো, তাহলে z, তাই না? আচ্ছা, একটু সাজিয়ে লিখি সাইন z dz। এখন বলো সাইন জেডের বা সাইন ইন্টিগ্রেশন কী হবে -cos z প্লাস c, যেখানে c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, -cos, জেডের মানটা বসিয়ে দাও, জেডের মান তুমি কী ধরেছিলে x² + 1 + c, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, চলো পরে কোশ্চেন। এরপর দেখো 4-এর দাগের 2,
ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 7 - 4x dx। তো চলো এটাকেও সাবস্টিটিউট মেথডের সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করব। তো ধরি এই 7 - 4xটাকে আমরা জেড ধরবো। ওকে, এরপরে ডেরিভেটিভ করবো বুথ সাইড, তাহলে 7-এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাচ্ছে, -4xের ডেরিভেটিভ কী হবে, -4, এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি অফ এক্স, জেডের ডেরিভেটিভ ডি অফ জেড। আচ্ছা, এখান থেকে তুমি ডিএক্সের মানটা বের করো, তাহলে কত হবে, -1/4 ডি অফ জেড, তাই তো? আচ্ছা, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 7 - 4x ডি অফ এক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এই 7 - 4xটা তুমি জেড ধরেছিলে, তাই না? আর ডিএক্সের পরিবর্তে তুমি পেয়েছো -1/4 ডি অফ জেড। যেহেতু -1/4 কনস্ট্যান্ট আছে, তাহলে এটা বাইরে বের করে দাও, তাহলে ভিতরে থাকছে সেক স্কোয়ার জেড ডি অফ জেড। জেডের সাপেক্ষে সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন কী হবে, 10 জেড প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে 1/4 10 এই জেডের মানটা তুমিও বসিয়ে দাও। জেডের মান কী ধরেছিলে, 7 - 4x, তাই না? 7 - 4x প্লাস সি, তাহলে এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, ইন্টিগ্রেশন সাইন 3 - 4x dx। এটা খুব সহজ, ঠিক আছে, এটার মতোই তুমি করতে পারবো। তাহলে এখানে তোমরা এই 3 - 4x সমান জেড ধরে নাও, ঠিক আছে? চলো ডেরিভেটিভ করো, তাহলে এখানে 3 ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, এটা ডেরিভেটিভ হচ্ছে -4, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি অফ এক্স, জেডের ডেরিভেটিভ ডি অফ জেড। এখান থেকে তুমি ডিএক্সের মানটা বের করো, তাহলে -1/4 পাবে ডি অফ জেড, তাই না? চলো এখানে বসাও, ইন্টিগ্রেশন সাইন 3 - 4x ডি অফ এক্স। ওকে, আচ্ছা, সাইন 3 - 4x সমান তুমি জেড ধরেছিলে, তাহলে জেড হয়ে যাচ্ছে, আর ডি এক্সের পরিবর্তে তুমি পেয়েছো -1/4 ডি অফ জেড, তাই না? আচ্ছা, কনস্ট্যান্টটা বাইরে বের করে দাও, 1/4 কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে পরে থাকছে সাইন জেড ডি অফ জেড, তাহলে 1/4 সাইন জেডের ইন্টিগ্রেশন কী হয়, কস অফ জেড মাইনাস কস অফ জেড, তাই না? তাহলে মাইনাস কস অফ জেড প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/4 কস অফ জেড প্লাস সি, তাহলে 1/4 কস অফ জেডের মানটা বসিয়ে দাও, কত, 3 - 4x প্লাস সি, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন। চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন কস স্কোয়ার 2x + 3 ডি অফ এক্স। এখানে আমরা সাবস্টিটিউট মেথডের সাহায্যে ইন্টিগ্রেশনটি করব। তো চলো আমরা এখানে ধরবো এই 2x + 3কে জেড ধরবো। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাচ্ছ এখানে 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, আর x এর ডেরিভেটিভ হচ্ছে x, 3 তো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, আর জেডের হচ্ছে ডিজেড। এখান থেকে তুমি dx এর মান পাচ্ছ 1/2 ডি অফ জেড, তাই না? আচ্ছা, চলো তাহলে ইন্টিগ্রেশন কস স্কোয়ার এই 2x + 3 পরিবর্তে তুমি জেড লিখো, আর জেডের ডিএক্সের পরিবর্তে 1/2 ইন্টু ডি অফ জেড, 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে ইন্টিগ্রেশন কস স্কোয়ার জেড ডি অফ জেড পড়ে থাকছে, তাই তো? আচ্ছা, 1/2, এখানে আমরা কস স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন সরাসরি করতে পারি না, আমরা সূত্র অ্যাপ্লাই করবো। তো এখানে কস অফ 2 থিটা একটা ফর্মুলা আছে, 2 cos স্কোয়ার থিটা - 1, তাই না? আচ্ছা, এখান থেকে তুমি 2 cos স্কোয়ার থিটা মানটা যদি বের করো, তাহলে পাবে 1 + cos অফ 2 থিটা, ঠিক আছে? আমরা এখানে cos স্কোয়ার এই থিটার যে ফর্মুলা সেটা এখানে অ্যাপ্লাই করবো, তার জন্য এখানে একটা 2 দরকার। তো এখানে আমরা একটা 1/2 গুণ করে এখানে আমরা 2 cos স্কোয়ার জেড ডি অফ জেড লিখবো। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4 ইন্টিগ্রেশন। এখন 2 cos স্কোয়ার জেডে দেখো 2 cos স্কোয়ার থিটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 1 + cos অফ এই 2 থিটা পরিবর্তে আমরা লিখবো 2 জেড ডি অফ জেড। এখন তোকে ইন্টিগ্রেশন কিন্তু করা যাবে, তো ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ডিজেড ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন কস অফ 2 জেড ডি অফ জেড, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, 1/4 থাকলো, ডিজেডের ইন্টিগ্রেশন তো জেড হবে, আর কস অফ 2 জেড ইন্টিগ্রেশন কী হবে, কস অফ এম এক্সের ফর্মুলা বসাও, তাহলে ইন্টিগ্রেশন কস অফ এম এক্স সমান কী হয়, সাইন অফ এম এক্স অর্থাৎ 2 জেড বাই এম অর্থাৎ 2 প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে তুমি পাচ্ছ z/4, আর এখানে পাচ্ছ সাইন 2 জেড বাই 4 × 8 প্লাস অফ সি। ওকে, জেডের মানটা এবার বসিয়ে দাও, জেডের মান তুমি জেড ধরেছিলে, এই 2x + 3কে জেড ধরেছিলে, তাই না, বাই 4, এটা হচ্ছে সাইন 2 ইন্টু জেডের মান বসাও, 2x + 3 বাই 8 প্লাস অফ সি, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ, এটা যদি ডিভাইড করে দাও, তাহলে হবে x/2
3/4 সাইন এটা হচ্ছে 4x প্লাস 3 দুগুণে 6/8 প্লাস অফ সি। তাহলে এটি অ্যান্সার হবে। ওকে, চলো পরের কোশ্চেন দেখো। এরপর কোশ্চেন নাম্বার 7, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ অফ এক্স। তো চলো এখানে আমরা এই লগ এক্সকে আমরা জেড ধরবো। ওকে, বুথ সাইড যদি ডেরিভেটিভ করো তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি অফ এক্স, জেডের হচ্ছে ডি অফ জেড, তাই না? আচ্ছা চলো ইন্টিগ্রেশন এই 1/x dx, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1/x dx সমান কী হয়? সমান হয় ডিজেড, তাই না? তাহলে ডিজেড হলো, আর এই বাই এই লগ এক্সের তুমি জেড ধরেছিলে, তাই তো? তাহলে এটা আমি লিখতে পারি 1/z ইন্টু ডি অফ জেড। আচ্ছা 1/z এর ইন্টিগ্রেশন কী হয়? লগ অফ জেড প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে লগ অফ এই জেডের মানটা বসিয়ে দাও। দেখো জেডের মান তুমি ধরেছিলে লগ এক্সকে, তাই না? তাহলে লগ অফ এক্স প্লাস সি, এটাই উত্তর হবে। চলো দ্যাটস অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন। এরপর দেখো 8-এর দাগের এই যে দুটো কোশ্চেন দেওয়া আছে, দুটো কোশ্চেন সিমিলার কোশ্চেন, তো আমি 8-এর দাগের একটা তোমাদের করে দেবো, 8-এর দাগের 2-এরটা তোমরা বাড়িতে করে নেবে। আচ্ছা 8-এর দাগের একটা একটু লিখে নিই আবার, ইন্টিগ্রেশন e⁻² - 3x dx। তো এখানে আমরা এই 2 - 3xকে জেড ধরবো, 2 - 3xকে আমরা এখানে জেড ধরবো, ঠিক আছে? তো বুথ সাইড ডেরিভেটিভ বলে 2-এর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, আর -3xের ডেরিভেটিভ হচ্ছে -3 ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি অফ এক্স, জেডের ডেরিভেটিভ হচ্ছে ডি অফ জেড। এখান থেকে তুমি ডি অফ এক্সের মানটা বের করো, তাহলে কী হবে? -1/3 ডি অফ জেড, তাই না? আচ্ছা এখানে তুমি বসাবে e⁻, এটাকে তুমি জেড ধরেছিলে, তাই না? তাহলে জেড, আর এই ডিএক্সের পরিবর্তে তুমি লিখতে পারো -1/3 ডি অফ জেড। আচ্ছা -1/3 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে ভিতরে থাকছে e⁻z ইন্টু ডি অফ জেড -1/3 e⁻z এর ইন্টিগ্রেশন কী হয়? e⁻z হয়, তাই না? প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা -1/3 e⁻z এর মানটা বসিয়ে দাও, জেডের মান তুমি ধরেছিলে 2 - 3xকে, তাই তো? প্লাস সি, তাহলে এটি অ্যান্সার হবে। বোঝা গেছে? চলো তাহলে 8-এর দাগের 2-টা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? তো এরপর দেখো এখানেও তোমরা লক্ষ্য করে দেখো 9-এর দাগের 1 এবং 9-এর দাগের 2 সিমিলার কোশ্চেন। আমি 9-এর দাগের 1-টা তোমাদেরকে করে দেবো, 9-এর দাগের 2-এরটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? তো চলো 9-এর দাগের 1-টা আমরা একটু লিখে নিই, ইন্টিগ্রেশন 10⁻² - 5 ডি অফ এক্স, ঠিক আছে? এখানে লেট আমরা 2x - 5কে আমরা জেড ধরবো। ওকে, বুথ সাইড যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে? 2x-এর ডেরিভেটিভ হচ্ছে 2, এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি অফ এক্স, 5-এর তো 0 হয়ে যাচ্ছে, আর জেডের ক্ষেত্রে ডি অফ জেড পড়ে থাকছে, তাই তো? চলো বসাও এখানে ইন্টিগ্রেশন 10⁻, 2x - 5 সমান তুমি জেড ধরেছিলে, তাহলে 10⁻z, আর ডিএক্সের পরিবর্তে তুমি লিখতে পারো, আচ্ছা ডিএক্সের মানটা এখন বের করো না, ডিএক্স সমান হচ্ছে 1/2 ইন্টু ডি অফ জেড, তাই তো? তাহলে এখানে লিখো তুমি ডিএক্সের পরিবর্তে 1/2 ইন্টু ডি অফ জেড, 1/2 কনস্ট্যান্ট, এখানে বাইরে বের করে দাও 1/2, তাহলে 10⁻z ইন্টু ডি অফ জেড, ঠিক আছে? আচ্ছা 1/2। আচ্ছা একটা খেয়াল করো, ইন্টিগ্রেশন a⁻x এর এক্স ডিএক্স সমান কী হয়? সমান হয় a⁻x বাই লগ অফ এ প্লাস সি। এই ফর্মুলাটা তুমি এখানে ইউজ করো, তাহলে কী হবে? 10⁻z বাই লগ অফ এ, তাহলে লগ অফ 10, তাই না? লগ অফ 10 ব্যাস অফ ই রাখতে পারো, প্লাস অফ সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এরপরে থাকছে তাহলে 1/2 লগ অফ 10 ব্যাস অফ ই, আর 10⁻z প্লাস অফ সি, ঠিক আছে? এরপরে তুমি জেডের মানটা বসিয়ে দাও, তাহলে 1/2 লগ অফ 10 ব্যাস অফ ই, 10⁻z, জেডের মান তুমি বসাও 2x - 5, তাহলে 10⁻2x - 5 প্লাস অফ সি, ঠিক আছে? তাহলে এটি অ্যান্সার হবে। বোঝা গেছে? তাহলে 9-এর দাগের 2-এরটা তোমরা বাড়িতে করে নেবে সেম প্রসেসে, ঠিক আছে? এরপর দেখো 10-এর দাগের 1, ইন্টিগ্রেশন ডিএক্স বাই √(x প্লাস p)। তো চলো এখানে এই রুটের যে প্রবলেমগুলো থাকবে সেখানে তোমাদেরকে এই রুট সমেত যা আছে এটা সমান তোমাদেরকে জেড ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা যদি বুথ সাইডে স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো? এক্স প্লাস বি, আর এদিকে পাচ্ছি আমি জেড স্কোয়ার, তাই না? এদিকে যদি স্কোয়ার করে তাহলে রুট উঠে যাবে, তাহলে এক্স প্লাস বি থাকবে, এদিকে থাকছে জেড স্কোয়ার। এরপরে তুমি বুথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে এখানে
এক্স এর ডেরিভেটিভ কী হবে এ ইন্টু এক্সের ডেরিভেটিভ ডিএক্স, বি তো কনস্ট্যান্ট, এই ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 2z আর জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড। ঠিক আছে, এখান থেকে তুমি ডিএক্সটা বের করো, তাহলে ডিএক্স সমান হবে 2/az ইন্টু ডিজেড। ওকে, চলো এরপর এটা বসিয়ে দাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই √(x + b), তাহলে ইন্টিগ্রেশন এই ডিএক্সের জায়গায় তুমি এটা বসিয়ে দাও, তাহলে 2/az ইন্টু ডিজেড, তাই না? ডিএক্সের পরিবর্তে যা পেয়েছে সব বসিয়ে দিলাম। এখন ইন্টু 1/√(x + b), এখন এইটাকে তুমি পুরোপুরি জেড ধরেছিলে, তাই না? তাই এটা 1/z হয়ে যাচ্ছে। এখন এই জেড কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকলো ইন্টিগ্রেশন 2/a d অফ জেড। যেহেতু 2/a এটা কনস্ট্যান্ট, তাহলে 2/a এটা বাইরে বের করে দাও, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড পড়ে থাকছে, তাহলে 2/a ডিজেডের ইন্টিগ্রেশন কী হবে জেড প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে তুমি জেডের মানটা বসিয়ে দাও, তাহলে 2/a জেড তুমি ধরেছিলে √(x + b) কে, তাই না? তাহলে এটা হচ্ছে প্লাস সি, দ্যাটস অ্যান্সার। ওকে, এটাই উত্তর হবে। কীরকমভাবে 10 থেকে 2 দেখো, এখানে কিন্তু রুট আছে, তাহলে এই রুট যা আছে এটাকে তোমাকে পুরোটা জেড ধরতে হবে। ঠিক আছে, রুটের ভিতরে যা আছে রুট সমেত তোমাকে ওটা জেড ধরতে হবে। এবার তুমি বুথ সাইড স্কোয়ার করে দাও, এটা 2 - 3x, এটা জেড স্কোয়ার হবে। এরপরে তুমি ডেরিভেটিভটা করো, তাহলে এটা ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, -3x এর ডেরিভেটিভ হচ্ছে -3 ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে 2z ইন্টু ডিজেড। এখান থেকে তুমি ডিএক্সের মানটা বের করো, তাহলে ডিএক্স সমান কী হবে -2/3z ডিজেড। ওকে, চলো এরপর ইন্টিগ্রেশনটা করে দাও, ইন্টিগ্রেশন √2 - 3x ডিএক্স ইন্টিগ্রেশন। দেখো এটা তুমি জেড ধরেছো, তাই না? তাহলে জেড, আর এই ডিএক্সের পরিবর্তে যা পেয়েছে সব বসিয়ে দাও, -2/3z ডিজেড। এখানে কনস্ট্যান্ট আছে, এগুলো বাইরে বের করে দাও, -2/3 কনস্ট্যান্ট আছে, এখন জেড দুটো জেড হয়ে যাচ্ছে, জেড স্কোয়ার ডিজেড -2/3 বলে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন জেডের সাপেক্ষে কী হবে না z³/3 প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ -2 3 3 9 z³ প্লাস সি, তাহলে -2/9। এবার জেডের মানটা তুমি বসিয়ে দাও, জেডের পরিবর্তে তুমি পেয়েছিলে 2 - 3x, হ্যাঁ, √(, এটা আর পাওয়ার হচ্ছে 3 প্লাস অফ সি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার হবে, এভাবে রেখে দিলে কোনো অসুবিধা নেই। চলো পরের কোশ্চেন। এরপর দেখো 11 দাগ। তো দেখতেই পাচ্ছ তোমরা 11 দাগের 1 এবং 2 সিমিলার কোশ্চেন। ঠিক আছে, তো তাহলে আমি তোমাদের 11 দাগের 2 করে দিচ্ছি, তোমরা 11 দাগের 1টা বাড়িতে করে নেবে। ঠিক আছে, সেম প্রসেসই হবে, কোনো অসুবিধা নেই, করতে পারবে। তো দেখো 11 দাগে 2 যদি করি, তাহলে ইন্টিগ্রেশন সাইন log(x/x) ডিএক্স, এটা ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে। ঠিক আছে, তো তাহলে এখানে সাবস্টিটিউট করবো আমরা এই log(x)কে। ঠিক আছে, মানে log(x)কে ধরবো, এই log(x)কে আমরা জেড ধরবো। ঠিক আছে, তো চলো বুথ সাইড যে ডেরিভেটিভ করো, তাহলে log(x) এর ডেরিভেটিভ হচ্ছে 1/x আর x এর ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে এরকমই থাক। ঠিক আছে, ইন্টিগ্রেশনটি করে দাও, ইন্টিগ্রেশন সাইন log(x/x) d(x). ওকে, আচ্ছা, সাইন থাকলো, এই log(x)কে তুমি দেখো জেড ধরেছো, তাই না? তাহলে এখানে জেড বসিয়ে দাও, আর নিচে তোমার 1 থাকছে, নিচে x থাকছে, উপরে কিছু না মানে 1 আছে, তাহলে 1/x ডিএক্স, এই 1/x ডিএক্স এর পরিবর্তে তুমি লেখো ডিজেড, তাই না? তাহলে ডিজেড। ওকে, 1/x ডিএক্স, তার পরিবর্তে তুমি লিখলে ডিজেড, এই যে 1/x ডিএক্স আমরা ডিজেড পেয়েছি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। এখন সাইন জেডের ইন্টিগ্রেশন কী হবে -cos জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বোঝা গেছে? আচ্ছা, এরপরে তুমি এই জেডের মানটা বসিয়ে দাও, তাহলে -cos জেড তুমি কী ধরেছিলে log(x)কে, তাই না? তাহলে log(x) প্লাস অফ সি। ঠিক আছে, এটি অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন। এরপর দেখো 12 দাগ, ইন্টিগ্রেশন cos√x/√x ডিএক্স। তো এটাকে আমরা সাবস্টিটিউট মেথডে করব। তো এখানে আমরা √x)কে জেড ধরবো। ওকে, তাহলে যদি বুথ সাইড আমি স্কোয়ার করি, তাহলে কী পাবো, এটা এক্স, এটা হবে জেড স্কোয়ার, তাই না? আচ্ছা, এরপরে বুথ সাইড যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে কী পাবো, এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, আর এটা ডেরিভেটিভ 2z ডিজেড, তাই তো? আচ্ছা, এরপরে তুমি এখানে ইন্টিগ্রেশনটি করো, তাহলে কস এটার
তুমি তো রুট এক্সকে জেড ধরেছো জেড, আর বাই নিচে তোমার রুট এক্স আছে, তাহলে আবার জেড লিখো, আর এখানে ডিএক্সের পরিবর্তে লিখতে হবে তোমাকে 2z dz, তাই না? ডিএক্সের মান বের করেছি আমরা 2z dz, এটা লিখে নিলাম। আচ্ছা, এরপরে এই কনস্ট্যান্ট হচ্ছে দুইটা, নাকি? দুইটা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, আর এখানে জেড জেড কেটে দাও, তাহলে থাকছে cos z dz। বলো cos z ইন্টিগ্রেশন কী হবে? sin z প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে 2 ইন্টু সাইন এই জেড মানটা বসিয়ে দাও, জেড আমি রুট এক্সকে ধরেছিলাম, তাই না? তাহলে রুট এক্স প্লাস অফ সি, তাহলে এটি অ্যান্সার হবে। চলো পরে কোশ্চেন। এরপর কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন কস অফ এক্স ডিএক্স। তো এখানে আমরা এই কস এক্সকে জেড ধরবো, ঠিক আছে? তাহলে এখানে লেট কস এক্স ইকুয়ালস টু জেড। তাহলে যদি বুথ সাইড তুমি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে? কস এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস অফ সাইন এক্স, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার ডিএক্স, তাই না? আর জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড। তাহলে আমার আপাতত মাইনাস সাইন এক্স ডিএক্স এর মান আমি ডিজেড পাচ্ছি। আচ্ছা, যদি বসাই তাহলে এখানে কী পাবো? ইন্টিগ্রেশন এই সাইন এক্স আর এই ডিএক্স, ঠিক আছে? এই সাইন এক্স আর ডিএক্স এর মান তুমি কত পেলে? মাইনাস অফ ডিজেড লিখতে পারো, তাই না? এই মাইনাসটা এদিকে করে দাও, তাহলে কী পাচ্ছ? সাইন এক্স ডিএক্স সমান তো মাইনাস ডিজেড পাচ্ছ, তাই না? আচ্ছা, তাহলে সাইন এক্স আর ডিএক্সের পরিবর্তে আমি লিখলাম মাইনাস অফ ডিজেড। ওকে, আচ্ছা, এই সাইনটা আমার পড়ে থাকছে, আর এই কস এক্সকে আমি দেখো জেড ধরেছি, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে ইন্টিগ্রেশন সাইন জেড ইন্টু মাইনাস অফ ডিজেড। তাহলে মাইনাসটা তুমি বাইরে বের করে দাও, তাহলে থাকছে সাইন জেড ডিজেড, তাই না? আচ্ছা, এরপরে বলো সাইন জেড এর ইন্টিগ্রেশন কী হবে? ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস জেড প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এটাতে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কস অফ জেড প্লাস সি। এরপরে কস এই জেডের মানটা বসিয়ে দাও। আচ্ছা, জেড মানে তুমি কস এক্সকে ধরেছিলে, তাই না? তাহলে কস অফ কস এক্স প্লাস সি, এটি তোমার উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এরপর দেখো 14 দাগের 1, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে নর্মাল ইন্টিগ্রেশন করে তুমি করতে পারবে না, তো আমরা পরিবর্তন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড ইউজ করব এবং ইন্টিগ্রেশনটি করব। তো এখানে আমরা কট ইনভার্স যেটা দেওয়া আছে, এই কট ইনভার্স এক্সকে আমরা জেড ধরবো। ওকে, তাহলে লেট কট ইনভার্স ইকুয়ালস টু জেড। বুথ সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে? আচ্ছা, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়? এগুলো সবই কিন্তু আমরা পড়েছি, বলো কী হয়? না মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স, জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড, তাহলে এরকম মান পাচ্ছ। আচ্ছা, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডি অফ এক্স, এই মাইনাসটা দিয়ে করে দাও, তাহলে তুমি মাইনাস ডিজেড পাবে, তাই না? আচ্ছা, চলো এই মানগুলো বসো। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, দেখো কট ইনভার্স এক্স যেটা আছে সেটাতে তুমি ধরেছিলে জেড, তাহলে জেড ইন্টু এই 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা তোমার দেখো বেরিয়েছে মাইনাস ডিজেড, তাই না? তাহলে বসিয়ে দিলাম। আচ্ছা, মাইনাসকে বাইরে নিয়ে আসো, তাহলে ই টু দি পাওয়ার জেড ডি অফ জেড, ঠিক আছে? আচ্ছা, ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কী হয়? ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয় প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেডের মানটাকে তুমি বসিয়ে দাও। জেড মানে তোমার কি? জেড মানে হচ্ছে কট ইনভার্স এক্স, তাহলে কট ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে? দ্যাটস অ্যান্সার। ওকে, চলো এরপর দেখো 14 দাগের 2-এর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টেন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে আমরা এই টেন ইনভার্স এক্সকে লেট এই টেন ইনভার্স এক্সকে আমরা জেড ধরবো, ঠিক আছে? বুথ সাইড যদি ইন্টিগ্রেশন করো তাহলে টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করো, তাহলে টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার ডিএক্স, জেডের ডেরিভেটিভ ডিজেড। তাহলে এখান থেকে তুমি এটা পাচ্ছ নাকি? আপাতত এটাই থাক, ঠিক আছে? এবার মানটা বসো। সাইন, দেখো এটাকে তুমি কি ধরেছিলে? জেড ধরেছিলে, তাহলে জেড। আর দেখো এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কত? ডিজেড না? তাই তো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কত? ডিজেড। তাহলে এখানে আমরা ডিজেড লিখে দিচ্ছি, ঠিক আছে? বলো এবার সাইন জেড ইন্টিগ্রেশন কী হবে জেডের সাপেক্ষে? না মাইনাস অফ কস জেড প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা, মাইনাস কস, এবার জেড মানটা তুমি বসিয়ে দাও। জেড মানে তোমার কি? জেড মানে আছে টেন ইনভার্স এক্স প্লাস অফ সি। দেখো খুব সহজে আর পরিবর্তন পদ্ধতির সাহায্যে এগুলো ইন্টিগ্রেশনগুলো করতে পারছি, ঠিক আছে? তাহলে এটি অ্যান্সার হবে। চলো পরে কোশ্চেন। এখানে দেখো কোশ্চেন নাম্বার 15, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স 6 বাই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে হবে। যে নর্মাল পদ্ধতিতে আমরা তো ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে সাবস্টিটিউট মেথডের সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। তো এখানে আমরা এই সাইন ইনভার্স এক্সকে সাবস্টিটিউট করব। তাহলে চলো সাইন ইনভার্স এক্সকে আমরা জেড ধরলাম,
লেট সাইন ইনভার্স ইকুয়ালস টু জেড। তাহলে বুথ সাইড তুমি যে ডেরিভেটিভ করো তাহলে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কী হয় আমরা আগেই শিখেছিলাম, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স আর জেডের ডেরিভেটিভ হচ্ছে ডিজেড। ওকে, আচ্ছা তাহলে এটা বের করে থাক আমাদের ইন্টিগ্রেশনটা আমরা করে নিই। এবার ইন্টিগ্রেশন e⁻a ইন্টু দেখো সাইন ইনভার্স এক্সকে আমরা ধরেছিলাম জেড, তাহলে এ জেড হয়ে যাচ্ছে। আর দেখো এখানে কিছু না মানে 1 মাল্টিপ্লাই তো থাকছেই, এক তো থাকছেই, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত জানি, ডিজেড জানি তাই না। 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিজেড সমান আমরা কী জানি, ডিএক্স সমান কী জানি আমরা ডিজেড জানি, ডিজেড বসিয়ে দাও। আচ্ছা তাহলে আমার কী পড়ে থাকছে e⁻az ডিজেড মানে জেডকে জেডের সাপেক্ষে e⁻az ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা একটা ফর্মুলা ইন্টিগ্রেশন জানি e⁻mx ডিএক্স সমান কী হয় e⁻mx/m প্লাস সি হয় তাই না। এই ফর্মুলাটা তোমরা এখানে কাজে লাগাও তাহলে কী হবে e⁻az এখানে এম এর পরিবর্তে আছে তাই নিচে থাকবে প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তাই না। আচ্ছা তাহলে e⁻a এবার জেডের মানটা তো বসিয়ে দাও, জেড সমান কি, জেড সমান আছে সাইন ইনভার্স এক্স তাই না, বাই এ থাকছে প্লাস সি, তুমি এটাকে এভাবে লিখতে পারো 1/a e⁻a সাইন ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, তো চলো এটাই উত্তর হবে। তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে।